রোলস রয়েস কোম্পানি বর্তমান বিশ্বের সবচাইতে বিলাসবহুল গাড়িগুলো বানিয়ে থাকে। প্রত্যেকটি ধনী ব্যক্তির একটা ইচ্ছা থাকে একদিন সে অবশ্যই একটি রোলস রয়েস গাড়ি কিনবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে এই রোলস রয়েসটির শুরু এমন একটি ছেলে করেছিল যে কিনা ক্ষুধার কারণে শিশু শ্রম করার মাধ্যমে বড় হয়েছে। ঘটনার শুরু হয় 1863 সালে। ইংল্যান্ডের ছোট্ট একটি শহরে জন্ম হয় হেনরি রয়েসের। যখন রয়েস শুধুমাত্র 4 বছর বয়সের ছিল তখন তার বাবার ব্যবসাটা সম্পূর্ণ লসের মধ্যে চলে যায় আর তার পরিবারের বাসা হারিয়ে রাস্তার মধ্যে থাকতে শুরু করতে হয়। আসলে রয়েসের জীবনে মাত্র সমস্যা শুরু হয়েছে। সামনে তার আরো অনেক কঠিন কঠিন ধাপ পার করার পর হয়তো কখনো সফলতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। ঠিক 9 বছর বয়সে তার বাবা মারা যায় আর এ কারণে তার মা কাজের বুয়া হিসেবে মানুষের ঘরে কাজ করতে বাধ্য হয় আর রয়েস মানুষের ঘরে ঘরে সংবাদপত্র পৌঁছে দেওয়ার কাজ করতে শুরু করে। ততক্ষণ পর্যন্ত রয়েসের সামনে ভবিষ্যৎ অনেক কালোই দেখা যাচ্ছিল, কিন্তু 14 বছর বয়সে তার জীবনে প্রথম একটা সম্ভাবনার আলো দেখা দেয়। তার একটি আন্টি তার মধ্যে অনেক বেশি প্রতিভা দেখতে পায় আর গ্রেট নর্দার্ন কোম্পানিতে যায়। সেখানে প্রতি বছর 20 পাউন্ড বেতনের চাকরিতে রয়েসকে কাজে লাগিয়ে দেয়। এরপরের 3 বছর রয়েস দিনরাত অনেক কষ্ট করে কাজ করে, অনেকগুলো বই পড়ার মাধ্যমে আর ফ্যাক্টরিতে অনেক ভালোভাবে কাজ করার মাধ্যমে কাঠের কাজ, অঙ্ক আর ইলেকট্রনিক্সের কাজ শিখে ফেলে। 17 বছর বয়স পর্যন্ত সে একজন সামর্থ্যবান মেকানিক হয়ে যায়। 21 বছর বয়স হতে হতে সে ম্যাক্সিম ওয়েস্টার্ন নামের একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে শুরু করে, কিন্তু আর্থিক সমস্যার কারণে এই কোম্পানি বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। রয়েস চাইলেই যে কোনো একটা কোম্পানিতে ভালো একজন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে পারত, কিন্তু তার মনে ইচ্ছা ছিল সে নিজের একটি ইলেকট্রিক্যাল কোম্পানি শুরু করবে। সে তার কাছে জমানো কিছু টাকা একত্রিত করে আর ম্যানচেস্টারে ছোট্ট একটা অফিস থেকে শুরু করে এফএইচ রয়েস এন্ড কোম্পানি। সে তার একজন বন্ধু আর্নাস্ট ক্লেরমেন্টকেও পার্টনার হিসেবে জয়েন করিয়ে নেয়। শুরুর দিকে টিকে থাকার জন্য রয়েস যে কাজ পাইছে সেই কাজই করেছে, কোনো কাজকে মানা করতো না, যেমন সেলাই মেশিন ঠিক করা, ইলেকট্রিক্যাল ফিটিং করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে রয়েস দেখতে পায় সময়ের সাথে সাথে ইলেকট্রিক্যাল লাইটিং এবং ফিটিং এর অনেক বেশি ডিমান্ড বাড়তেছে। এই জন্য সে আর্ক ল্যাম্প, বাল্ব হোল্ডার আর কলিং বেলের প্রোডাকশন শুরু করে আর এই প্রোডাকশনের কারণেই তার কোম্পানির আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে যায়। 1900 সাল আসতে আসতে তার কোম্পানির বিক্রি 20,000 পাউন্ড পার করে ফেলে। 38 বছর বয়সে রয়েসের একটা পরিবার ছিল আর সে অনেক বড় একটা ফ্যাক্টরি তৈরি করার প্ল্যানিং করতেছিল। সবকিছুই অনেক ভালো চলতেছিল, কিন্তু তখনই গল্পের মধ্যে একটা টুইস্ট এসে পড়ে। 1901 সালে জার্মান এবং আমেরিকান কোম্পানিগুলো ব্রিটিশ ইলেকট্রনিক্স মার্কেটের মধ্যে প্রবেশ করে ফেলে। হঠাৎ করেই কম্পিটিশন অনেক বেশি বেড়ে যায় আর প্রফিটের মান অনেক বেশি কমে যায়, যার কারণে ইলেকট্রনিক প্রোডাক্টসের দাম অনেক জলদি কমে যায়। অনেক চেষ্টা করার পরেও রয়েসের ব্যবসা লসের দিকে আগাতে থাকে আর এত কষ্ট করে বাড়ানো ব্যবসা লসের দিকে যেতে দেখে রয়েসের শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা অনেক বেশি নষ্ট হয়ে যায়। যখন রয়েস ডাক্তারের সাথে দেখা করলো তখন ডাক্তার তাকে খুব স্বাভাবিক একটা পরামর্শ দিল। সুস্থ হওয়ার জন্য রয়েসের অবশ্যই ফ্রেশ বাতাসের মধ্যে থাকা আবশ্যক, সাথে তাকে একটি গাড়ি কেনার পরামর্শ দেয় যেন সে তার শরীরের উপরে কোনো চাপ না দিয়ে যাতায়াত করতে পারে। রয়েস একটা সামান্য ছুটি নিয়ে তার শরীরকে ঠিক করে ফেলে এবং তারপরে ডেকোভিল নামের একটা গাড়ি কিনে যাতায়াত করা শুরু করে ফেলে। এই গাড়িটা অনেক বেশি শব্দ করত, ব্রেক অনেক বেশি বাজে ছিল আর গাড়িটি অনেক বেশি হিট হতো। হেনরির মতন পারফেকশনিস্টের জন্য এই গাড়িটি খুবই বাজে ছিল। এই জন্য সে সিদ্ধান্ত নেয় এই গাড়ির মধ্যে সে সামান্য কিছু পরিবর্তন করবে, কিন্তু কাজ শেষ করার পরে সে হঠাৎ করে খেয়াল করতে পারে যে সে গাড়িটিকে সম্পূর্ণরূপেই রিডিজাইন করে ফেলেছে আর এই নতুন গাড়িটি ডেকোভিলের গাড়ি থেকে অনেক বেশি উন্নত মানের ছিল। আর এখান থেকেই রয়েসের অনেক বেশি আত্মবিশ্বাস এসে পড়ে যে সে নিজের গাড়ি তৈরি করতে সক্ষম আর অবশ্যই গাড়ির ব্যবসাও করতে পারবে। সে অনেক ছোট একটা দল তৈরি করে যারা কিনা তার নতুন ডিজাইনের গাড়িটি তৈরি করতে সাহায্য করবে। সবগুলো পার্টসের ড্রয়িং তৈরি হওয়ার পরে ড্রয়িংসগুলোকে ওয়ার্কশপের মধ্যে কাস্টিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে রয়েসের 10 হর্স পাওয়ার আর 2 সিলিন্ডারওয়ালা গাড়িটি রূপ ধারণ করতে শুরু করে আর অনেকাংশেই সব ধরনের সমস্যা যেমন
অনেক শব্দ হওয়া, গাড়ি হালকা হওয়া, গাড়ি মজবুত হওয়া আর গাড়ি অনেক বেশি রিলায়েবল হওয়া, এই বিষয়গুলোতে গাড়িটি অনেক বেশি ভালো ছিল। 1 এপ্রিল 1904 সালে এই গাড়িটিকে রাস্তার মধ্যে সর্বপ্রথম চালানো হয় আর এই গাড়িটির প্রথম টেস্ট ড্রাইভের মধ্যেই কোনো সমস্যা ছাড়াই 50 কিলোমিটার দূরত্ব পার করে ফেলে। রয়েস একই মডেলের আরো 2টি গাড়ি তৈরি করে ফেলে আর এগুলোর মধ্যে বিভিন্ন পরীক্ষা করার মাধ্যমে আরো বেশি উন্নত করতে শুরু করে। রয়েস অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস কার বানিয়ে ফেলেছিল, কিন্তু সে একাই এই গাড়িগুলোকে সারা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়ার মতন সক্ষম ছিলেন না। আর এই সময় ব্যবসাটাকে সফল করার জন্য এন্ট্রি হয় গল্পের দ্বিতীয় হিরো চার্লস রোলস। রয়েস একটা মেলার মধ্যে তার গাড়িকে প্রদর্শন করছিল আর এই সময়ই এই গাড়িগুলোর মধ্যে চার্লস রোলসের নজর পড়ে। চার্লস রোলস একজন প্যাশনেট গাড়ি চালক ছিল আর অনেক ভালো মানের গাড়ির শোরুম দিয়ে ব্যবসা করত। রোলস অলরেডি একজন বিলাসবহুল ব্রিটিশ কার ম্যানুফ্যাকচারারকে খুঁজতেছিল আর এই কারণেই সে রয়েসের সাথে দেখা করে আর গাড়িগুলোকে ভালোভাবে পরখ করতে শুরু করে। চার্লস রয়েসের কাজে এতটাই মুগ্ধ হয় যে সে তার আশপাশের লোকজনকে বলে সে বিশ্বের সবচেয়ে উন্নত মানের ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করেছে। পরের 3 মাসের মধ্যে চার্লস রোলস এবং হেনরি রয়েস দুইজনে মিলে এই গাড়িগুলো বিক্রি করার জন্য একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করে ফেলে আর এই জয়েন্ট ভেঞ্চার থেকে বিক্রি হওয়া গাড়িগুলোর নাম হবে রোলস রয়েস। 1906 সালের মার্চে রোলস রয়েস কোম্পানিকে অফিসিয়ালি রেজিস্টার করা হয় আর সর্বপ্রথম 4 ধরনের রোলস রয়েস 10, 15, 20 এবং 30 হর্স পাওয়ারের মডেলগুলোকে সাপ্লাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোলস বিশ্বাস করত যে কোনো গাড়িকে মার্কেট করার সবচাইতে ভালো পন্থা হলো ওই গাড়ি দিয়ে রেসিং টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করা। এই জন্য রোলস আইল অফ ম্যান ট্যুরিস্ট ট্রফির মতন প্রসিদ্ধ টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করে আর রোলস রয়েসের গাড়িগুলো ব্যবহার করে ওই রেসগুলোকে জিতেছে। আর এর পাশাপাশি এই গাড়িগুলোর মাধ্যমে তারা অনেক নতুন নতুন রেকর্ড তৈরি করছিল আর এই কাজগুলোর মাধ্যমে রোলস রয়েস অলরেডি একটি ভালো কোম্পানি হিসেবে স্ট্যাবলিশ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো তার সবচাইতে সফল গাড়ি আসাটা বাকি রয়ে গিয়েছিল। 1906 সালের লাস্টের দিকে রয়েস 50 এবং 40 হর্স পাওয়ারের 6 সিলিন্ডারের একটি ইঞ্জিন দিয়ে নতুন একটা মডেল লঞ্চ করে। এই গাড়িটার বডির কালার ছিল সিলভার আর গাড়িটা চালানোর ক্ষেত্রে অনেক বেশি স্মুথ আর চুপচাপ ছিল, একদম ভূতের মতন, কোনো আওয়াজই হতো না। আর এই কারণেই এই গাড়িটির নাম রাখা হয় সিলভার গোস্ট। গাড়িটি মার্কেট করার জন্য রোলস 24,000 কিলোমিটারের একটা পরীক্ষামূলক টেস্ট প্ল্যান করে, যেই টেস্টের মধ্যে সিলভার গোস্টকে রবিবার বাদে 2.5 মাসের জন্য সকাল থেকে রাত পর্যন্ত টানা চালানো হয়েছে আর 24,000 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে ফেলা হয়। সিলভার গোস্ট কোনো ধরনের সমস্যা ছাড়া এই পরীক্ষা সম্পূর্ণ সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে আসে। এছাড়াও রোলস আরো কয়েক ধরনের প্রদর্শনী অনুষ্ঠান করে, যেগুলোর মধ্যে রোলস এই গাড়িগুলোকে হুইসপার টেস্টের মধ্য দিয়ে পার করতে বাধ্য করে। এই পরীক্ষার মধ্যে গাড়ির বোনাটের উপরে একটি কয়েন রেখে তাকে ব্যালেন্স করার মাধ্যমে গাড়ি চালিয়েছেন, যার মাধ্যমে প্রমাণ হচ্ছিল যে গাড়িটি অনেক বেশি স্মুথ। আর এই সকল পদ্ধতির মাধ্যমে সিলভার গোস্ট চারপাশে অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং সবাই গাড়িটিকে বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে ঘোষণা করতে থাকে। আর গাড়িটি ওই সময়ের কিংস, কুইন্স আর ইন্ডাস্ট্রি লিডারদের কাছে ফেভারিট একটি গাড়ি হয়ে ওঠে। রোলস এবং রয়েসের পার্টনারশিপের সিদ্ধান্তটি একটি মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয়। তারা সব রকমভাবেই সফল হয়ে উঠেছিল, কিন্তু তখনই এমন একটি দুর্ঘটনা ঘটে যা কিনা কোম্পানির অবস্থা অনেক বেশি কঠিন করে দেয়। গাড়ি চালানোর পাশাপাশি চার্লস রোলস এভিয়েশন প্যাশনেট একজন লোক ছিল, অর্থাৎ সে প্লেন চালাতে অনেক বেশি পছন্দ করত। 12 জুলাই 1910-এ চার্লস রাইট ফ্লায়ার নামের একটি প্লেন উড়াচ্ছিল। ফ্লাইট করা অবস্থায় প্লেনটির টেল সেকশন ভেঙে যায় আর প্লেন হাজার হাজার ফিটের উপর থেকে পড়ে ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনার মধ্যে 32 বছর বয়সী রোলসের জীবন চলে যায়। দুঃখজনকভাবে প্লেনের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া ব্রিটিশ ব্যক্তিদের মধ্যে চার্লস রোলস হলো সর্বপ্রথম ব্যক্তি। এই দুর্ঘটনা রয়েসকে অনেক বেশি
কষ্ট দেয়। সে এই কষ্টের মধ্য থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এমন সময় 1 বছরের মধ্যেই 1911 সালে তার জীবনে আরো একটি বড় সমস্যা দেখা দেয়। তার শারীরিক অবস্থা অনেক জলদি খারাপ হতে শুরু করে, আর ডক্টররা তাকে জানায় যে তার বাউল ক্যান্সার হয়েছে। তার অনেক বড় একটি অপারেশন করা হয়, কিন্তু তারপরও ডাক্তাররা তাকে জানায় যে সে শুধুমাত্র 3 মাস বাঁচতে পারবে। এই খারাপ অবস্থাতেও রয়েস বিছানার মধ্যে শুয়ে শুয়ে সিলভার গোস্টের ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং আরো অনেক মার্জিত করতে থাকে। আর তারপরে একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে যায়। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়, কিন্তু রয়েস মারা যায়নি, বরং সে পরিপূর্ণরূপে সুস্থ হয়ে আবারও ব্যবসা পরিচালনা শুরু করে দেয়। ফেরত আসার পরে রয়েস সিলভার গোস্টের মধ্যে অনেক বড় বড় পরিবর্তন করে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে দেয়, গাড়ির সাসপেনশনকে অনেক বেশি ইমপ্রুভ করা হয়, গাড়ির চেসিসকেও আরো অনেক বেশি উন্নত মানের করে ফেলে। এই সময় রয়েস দেখে যে গাড়ির বুনাটের উপরে পার্সোনালাইজড ম্যাসকট লাগানোর একটা ট্রেন্ড চলতেছে, কিন্তু কোম্পানি অনেক বেশি দুশ্চিন্তায় ছিল যে লোকজন বিভিন্ন রকমের ম্যাসকট গাড়ির মধ্যে লাগিয়ে নিচ্ছিল, যার কারণে রোলস রয়েসের ইমেজের উপরে খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। আর এই কারণেই তারা নিজেদের পার্সোনালাইজড ম্যাসকট লাগানোর সিদ্ধান্ত নেয়। এই মাস্কটের মধ্যে এলেনোর থ্রন্টন নামের ব্রিটিশ অ্যাক্ট্রেস এবং মডেলকে ব্যবহার করা হয়। এই মূর্তিটি একটি মহিলাকে সামনের দিকে ঝুঁকে থাকতে দেখানো হয়েছে, তার হাত পিছনের দিকে বাড়ানো, আর তার উপরে অনেক জোরে জোরে বাতাস যাচ্ছে। এই ম্যাসকটটি স্বাধীনতা এবং স্পিডকে সিম্বলাইজ করছিল। এই ম্যাসকটটির নাম রাখা হয় স্পিরিট অফ এক্সটেসি। এক্সটেসির মানি হলো অনেক বেশি খুশি। আর এরকমের অনেক ধরনের ইমপ্রুভমেন্টের কারণে রোলস রয়েসের সেলস অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। 1913 সাল পর্যন্ত তাদের প্রফিট 90,000 ইউরো থেকেও বেশি হয়ে গিয়েছিল, আর তাদের ব্রাঞ্চগুলো ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করার জন্য প্ল্যান বানানো হচ্ছিল। কিন্তু আবারও এমন একটি ঘটনা ঘটে যার কারণে রোলস রয়েস অলমোস্ট ধ্বংস হয়ে গিয়েছিল। 1914 সালে ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হয়, কিন্তু রোলস রয়েস এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা দেখা যায়, যার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি রোলস রয়েসের মতন লাক্সারি কার ম্যানুফ্যাকচারারদের উপরে ভালোভাবেই পড়েছিল। বিক্রি একদম নষ্ট হয়ে যায়, আর কোম্পানিকে কর্মীদেরকে ছাঁটাই করতে হয়। সবাই মনে করছিল রোলস রয়েস এই যুদ্ধ থেকে উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু রয়েসের মাথায় অন্য বুদ্ধি ঘুরছিল। রয়েস মিলিটারি অথরিটির সাথে দেখা সাক্ষাৎ শুরু করে, যার পরে সে বুঝতে পারে যে যুদ্ধের মধ্যে নির্ভরযোগ্য এবং মজবুত গাড়ির খুব বেশি প্রয়োজন রয়েছে। এই জন্য রোলস রয়েস তাদের সিলভার গোস্টকে মডিফাই করে একটা আর্মার্ড কারে পরিণত করে। গাড়িটির গায়ের মধ্যে 8 মিলিমিটার মোটা লোহার আর্মার লাগানো হয়, আর ঘুরতে পারে এমন একটি টানার লাগানো হয়, যার মধ্যে একটি মেশিন গান লাগানো হয়। এই গাড়িটিকে মিডল ইস্টের মধ্যে বিভিন্ন কঠিন মিশনের মধ্যে ব্যবহার করা হয়, আর এগুলোর ব্যবহার গোয়েন্দা সংস্থারাও ভালোভাবেই করছিল। যেহেতু সিলভার গোস্ট চালানোর জন্য খুব বেশি আরামদায়ক ছিল, এজন্য যে কোনো আহত সৈন্যকে বহন করার জন্য রোলস রয়েস সবচেয়ে বেস্ট অপশন ছিল। আর এই জন্যই অনেকগুলো সিলভার গোস্টকে ওয়ার অ্যাম্বুলেন্স হিসেবে মডিফাই করে দেয়া হয়। এগুলোর মধ্যে স্ট্রেচার, মেডিকেল ইকুইপমেন্ট আর নার্সের জন্য যথেষ্ট জায়গা বানানো হয়, আর রাত্রের মিশনের জন্য ইলেকট্রিক লাইটিং লাগানো হয়। এই অ্যাম্বুলেন্সগুলো হাজার হাজার মানুষের জীবন রক্ষা করে। আর অবশেষে এই গাড়িগুলোর লাক্সারি ফিচার্সের কারণে যুদ্ধের সময় রোলস রয়েসের গাড়িগুলোকে আর্মির সর্বোচ্চ পদের লোকেরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে ব্যবহার করে। মিলিটারির সাথে ক্লোজলি কাজ করা অবস্থায় রয়েস খেয়াল করতে পারে যে ব্রিটিশ এয়ারফোর্স তাদের এরোপ্লেন ইঞ্জিনের জন্য ফ্রান্সের কোম্পানিগুলোর উপরে অনেক বেশি নির্ভরশীল, আর সরকার অনেক বেশি চাচ্ছিল যে কোনো ব্রিটিশ কোম্পানি এই ইঞ্জিনগুলো প্রোভাইড করতে সক্ষম হোক। এই সুযোগটাকে হাতে নিয়ে রোলস রয়েস তাদের প্রথম এরো ইঞ্জিন ম্যানুফ্যাকচার শুরু করে। রয়েস নিজে এরো ইঞ্জিন ডিজাইন করা শিখে, আর 1915 সালে সর্বপ্রথম লঞ্চ করে দ্য ইগল। এই ইঞ্জিনটা কম্পিটিশনের তুলনায় অনেক বেশি রিলায়েবল এবং লাইট ওয়েট এবং ফিউল এফিশিয়েন্ট ছিল। এজন্য ব্রিটিশ এয়ারফোর্স 1 বছরের মাথায় 500 ইগল ইঞ্জিনস অর্ডার করে ফেলে। কিন্তু রয়েস এখানে থামে না। সে 1915 সালের শেষের দিকে হালকা এবং ছোট প্লেনগুলোর জন্য হক ইঞ্জিন তৈরি করে ফেলে। 1916 সালে ইগলের ছোট ভার্সন ফ্যালকন
ফ্যালকন ইঞ্জিন তৈরি করে ফেলে, আর 1918 সালে বড় এবং লম্বা এয়ারক্রাফটের জন্য কন্ডোর ইঞ্জিন তৈরি করে ফেলে। এই ইঞ্জিনগুলোর কারণে ব্রিটেন এরিয়াল কম্ব্যাট, স্পাইং মিশনস, অ্যান্টি সাবমেরিন অপারেশনস আর বম্বিং মিশনের মধ্যে অনেক বেশি উন্নতি লাভ করে, আর এটাই তাদের বিজয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়ায়। রোলস রয়েস এরো ইঞ্জিন ম্যানুফ্যাকচার করার মধ্যে প্রবেশ করাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। আর আজকেও হাজার হাজার কমার্শিয়াল এয়ারক্রাফটস এবং আর্মি এয়ারক্রাফটস এর মধ্যে রোলস রয়েসের ইঞ্জিন ব্যবহার করা হয়। 1918 সালে ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয়ে যায়, আর আগামী 15 বছর রয়েস গাড়ি এবং এরো ইঞ্জিন দুইটার মধ্যে খুব ভালোভাবে ফোকাস করার মাধ্যমে কাজ করে। সে অনেক ছোট এবং অনেক সস্তা একটা গাড়ি তৈরি করে যার নাম ছিল 20। দুঃখজনকভাবে 20-র বিক্রি আসলে তেমন একটা ভালো ছিল না। 1925 সাল পর্যন্ত লাক্সারি গাড়ির মার্কেট বেন্টলি, ডেলমার এবং ক্যাটালিকের মতন ব্র্যান্ডের কারণে কম্পিটিশন অনেক বেশি হয়ে যায়, আর রোলস রয়েসকে তার পজিশন মেনটেন করার জন্য একটি বোল্ড গাড়ি তৈরি করা খুব বেশি দরকার ছিল। এজন্য তারা তাদের সিলভার কারকে রিপ্লেস করে আরও উন্নত পারফরমেন্স এবং 4 চাক্কায় ব্রেক প্রদান করার মাধ্যমে লঞ্চ করে দ্য নিউ ফ্যান্টম। ফ্যান্টম গাড়িটি বেশ ভালো সফল হয় এবং গাড়িটি পুনরায় রোলস রয়েসকে লাক্সারি গাড়ির মার্কেটে লিডার বানিয়ে দেয়। সামনে গিয়ে ফ্যান্টম 2 লঞ্চ করা হয়, যা কিনা পাবলিকের মধ্যে অনেক বেশি হাইপ সৃষ্টি করেছিল। 1931 সালে রোলস রয়েস বেন্টলি কোম্পানিকে কিনে ফেলে, যেই কোম্পানিটি ব্যাংক্রাফট হতে যাচ্ছিল, এবং এরপরে রয়েস ডিজাইন করে আরও একটি আইকনিক গাড়ি বেন্টলি 3.5 লিটার্স, যেটা কিনা রোলস রয়েস এবং বেন্টলি এই দুইটি কোম্পানির একটি সফল ব্লেন্ড ছিল। কিন্তু দুঃখজনকভাবে রয়েস এই গাড়িটিকে কখনো নিজের চোখে দেখতে পারেনি। 22 এপ্রিল 1933 সালে 70 বছর বয়সে হেনরি রয়েস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গাড়ির প্রোডাকশনের কয়েক মাস আগেই হেনরি রয়েসের মৃত্যু থেকে আজকে পর্যন্ত রোলস রয়েস অনেক বেশি উন্নতি এবং অবনতির মধ্য দিয়ে পার হয়েছে। একদিকে ফ্যান্টম 3, সিলভার শ্যাডো এবং সিলভার গোস্ট এর মতন আইকনিক গাড়ি ছিল, ঠিক এমনই সময় অন্যদিকে 1960 সালে রোলস রয়েস কোম্পানিকে অর্থনৈতিক মন্দার শিকার হতে হয়, যার কারণে তাদের এভিয়েশন এবং অটোমোবিল বিজনেসকে সেপারেট করে দিতে হয়। আর বর্তমানে রোলস রয়েস মোটরকে BMW কিনে নিয়েছে, কিন্তু আজকেও রোলস রয়েস তাদের আইকনিক গাড়িগুলোর কারণে আল্টিমেট লাক্সারির গ্রেটেস্ট সিম্বল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে। একটা রোলস রয়েসের মালিক হওয়া এমন একটি মাস্টারপিসের মালিক হওয়ার মতন, যা কিনা রয়েসের পারফেকশন এবং রোলসের কারিজমাকে সিম্বলাইজ করে।